গুরুতর অবস্থায় এক পর্যায়ে সার্থকের বাবাকে নার্সিংহোমে নিয়ে ছুটতে হলো স্রোত আর সার্থককে। তো বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। স্রোতের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে অসুস্থ ফিল করতে থাকে সার্থকের বাবা। স্রোতের কাছ থেকে লুকানোর জন্য সার্থকের বাবা শত চেষ্টা করার পরও শেষ রক্ষা হলো না সার্থকের বাবার। বুকে ব্যথা নিয়ে যখন সার্থকের বাবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখনই সার্থক বলতে থাকে, বাবা কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? আমার বুকে ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে। তখনই স্রোত বলতে থাকে, আঙ্কেল তোমার নিশ্চয়ই বুকে জ্বালা পোড়া করছে, তাই না? স্যার, আমরা আর এক মুহূর্তও অপেক্ষা করব না, আমরা হসপিটালে আঙ্কেলকে নিয়ে ছুটে যাই, কারণ যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। সার্থক বলতে থাকে, হ্যাঁ চলো, এক মুহূর্ত অপেক্ষা করা চলবে না। তখনই ওদিকে সার্থকের পিসিমণির সঙ্গে যখন সার্থকের বাবাকে হসপিটালে নিয়ে যায়, সেই সময় অবজারভেশন রুমে সার্থকের বাবাকে রাখার পর ডাক্তাররা জানায় যে সার্থকের বাবা হার্ট অ্যাটাক করেছে। কথা শোনা মাত্রই সার্থক ভেঙে পড়ে কান্না। সার্থক ডাক্তারবাবুর কাছে হাত জোড়ো করে বলতে থাকে, ডাক্তারবাবু প্লিজ আপনার কাছে অনেক অনুরোধ করছি, যে করে হোক না কেন আমার বাবাকে সুস্থ করে দিন। কথা বলা মাত্রই ডাক্তারবাবু বলতে থাকে, দেখুন উনি তো এই হসপিটালের প্রফেসর, ওনার কিছু হয়ে যাক সেটা আমরা চাইবো না, তাই আমরা যথাসাধ্য চেষ্টা করব ওনাকে সুস্থ করে তোলার। কথা বলা মাত্রই সার্থক কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমার মাকে আমি অলরেডি খইয়ে ফেলেছি, এখন যদি আমার বাবা আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো পিসিমণি? তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে, সার্থক এসব আজে বাজে কথা তুই একেবারে মুখেও আনবি না, আমার দাদা সুস্থ সবল হয়ে আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে, তুই দেখে নিস। স্রোত বলতে থাকে, স্যার এর বেলা কি হলো? আমার দিদি ভাইয়ের অপারেশনের সময় সাহস জগিয়েছেন, আর এখন আপনি কান্নায় ভেঙে পড়ছেন কেন বলুন? আপনি যদি এইভাবে কান্নায় ভেঙে পড়েন আর দুর্বল হয়ে পড়েন, তাহলে আপনার বাবাকে আর আপনার পিসিমণিকে কে সামলাবে বলুন তো? বলে তো আপনার দিকে আশা করে বসে আছে, আপনি হয়তো বা যে কোনো সময়ে একটা ভালো খবর দেবেন যে আঙ্কেল সুস্থ হয়ে উঠেছে, সেটা না করে আপনি উল্টো কান্নায় ভেঙে পড়ছেন। এটা কি ঠিক হচ্ছে বলুন তো? তখনই সার্থক বলতে থাকে, স্রোত তুমি নিশ্চয়ই বুঝবে যে আমি কি কন্ডিশনে আছি। তখনই স্রোত বলতে থাকে, স্যার আমি বুঝতে পারছি আপনি আঙ্কেলের এই অবস্থায় খুবই কষ্ট পাচ্ছেন, অবস্থায় কারোরই ঠিক থাকার কথা না, তা সত্ত্বেও আপনাকে দুর্বল হয়ে গেলে চলবে না, আপনাকে শক্ত হতে হবে না, আঙ্কেলের সঙ্গে আপনাকে ডিল করতে হবে। আঙ্কেলের সামনে যদি আপনি এরকম খারাপ করে থাকেন, তাহলে আঙ্কেল আরও বেশি অসুস্থ হয়ে পড়বে, তাহলে সেটা নিশ্চয়ই আপনি চান না। তখনই সার্থক বলতে থাকে, স্রোত ভাগ্যিস আজকে তুমি আমার সঙ্গে ছিলে, না হলে আমার বাবার আজকের কি হয়ে যেত সেটাই ভেবে ভেবে আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে, তার জন্যই তো তোকে বলি এমন একটা বউ নিয়ে আয় যে আমার দাদাটার খেয়াল রাখবে, একটু যত্ন আত্তি করে, দাদা যাতে সমানে সবকিছু ভুলে থাকতে পারে, তা না করে তুই তো তোর জেদ বজায় রাখছিস। তখনই সার্থক ঝাড়ি দিয়ে বলতে থাকে, উফ পিসিমণি তুমি যে কোথাকার কথা কোথায় নিয়ে আসছো, কি ঘুরে ফিরে আমার বিয়ের ওপরেই প্রশ্ন উঠে পড়ে। তুমি কি ভেবেছো বলো তো, তোমার দাদাকে সুস্থ করার জন্য আমার বিয়েটাই জরুরি? আমার দাদার কিসের এত টেনশন ছিল বলো তো, যার ফলে কিনা সে হার্ট অ্যাটাক করে এখন বসেছে? তো আমি ভেবে পাচ্ছি না। একথা বলা মাত্রই স্রোত বলতে থাকে, না স্যার। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো, আশা করব তোমরা সবাই রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও তো খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন এক টিফিন রেসিপি নিয়ে পৌঁছে গেছি। খুব তাড়াতাড়ি চটচলতি বাড়ির সবার জন্য এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট কিংবা সন্ধেবেলার জন্য টিফিন তৈরি করে দিতে পারো। তার জন্য অল্প কিছু উপকরণ, এমন কিছু নয়। আমি একটা পাত্রে 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নেব। 1 বাটি সুজি নেওয়ার পর আবারও আমি 1/2 বাটি সুজি নিয়ে নেব। তো মোট আমি 1.5 বাটি সুজি নিলাম। তোমরা এইভাবে যে কোনো পাত্রে মেপে নিতে পারো। 1.5 বাটি সুজির জন্য আমি এখানে নিয়ে নেব 1/2 বাটি পরিমাণ টক দই। 1/2 বাটি পরিমাণ টক দই এই 1.5 বাটি সুজির জন্য একেবারেই পারফেক্ট। আমি এখন মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ জল। তো জলটা কতটা লাগে আমি সেই হিসেবে আস্তে আস্তে অল্প অল্প দিয়ে এরকম বাটারটা তৈরি করে নেব। একসঙ্গে পুরো জল আমি দিতে যাব না,
তো অল্প অল্প জল দিয়ে এরকম মেখে মেখে পুরো বাটারটাকে আমি রেডি করে নেব। এখন আমার বাটারটা খুব ভালো হয়ে গেছে। তোমাদের কাছে কাঁটা চামচ থাকলে এইভাবে একটু বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে মাখিয়ে নেবে। আমার বাটারের ঘনত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য। এর ফাঁকে চলো অন্য সাইডে কিছু সবজি নিয়ে নিই। কিছু সবজি বলতে তোমাদের হাতের কাছে যদি গাজর ক্যাপসিকাম না থাকে তোমরা স্কিপ করতে পারো। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি গাজর। তো গাজরটাকে এইভাবে গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। তো পরিমাণ মতো গাজর আমি গ্রেট করে নিলাম। এখন নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিচ্ছি এরকম। তো পেঁয়াজ আর গাজর আমার কোচানো হয়ে গেছে। এখন নিয়ে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে ঠিক কিভাবে আমি পিস পিস করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামটা আমি ঠিক এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আমার যে যতটা দরকার আমি ততটাই কেটে নিচ্ছি। আর তোমরা যদি এই বাটারটাকে বেশি বাড়াতে চাও সেইভাবে তোমরা সব কিছু উপকরণ বেশিভাবেই নিয়ে নিও। তো এইরকম গাজর কেটে নিয়েছি, এরকম ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবেই কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামের সাইজটা ঠিক জাস্ট এইভাবে করে নিয়েছি। তো চলো এখন যে বাটারটা মাখিয়ে রেখেছিলাম এখন দেখো আরও বেশি ঘনত্ব হয়ে গেছে, কারণ এতে সুজি আছে। তো 10 মিনিট পর আমি এলাম, এসে এখানে আমি ভালো করে বাটারটা আবারও একবার ফেটিয়ে নিলাম। এখন কিন্তু অল্প এক সাইডে তোমরা ননস্টিকের যদি কড়াই থাকে ব্যবহার করতে পারো, না হলে তাওয়াতে করতে পারো, না হলে সিলভারের কড়াইতেও করা যাবে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি আর একটু নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে জাস্ট ছোট ছোট করে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি, তোমরা চাইলে এই বাটারটা একসঙ্গে একটা বড় রুটির মতো মোটা করে তোমরা ভেজে নিতে পারো। আমি যেহেতু দেখতে সুন্দর লাগবে আর ভালো লাগবে, ছোট ছোট তৈরি করতেও সুবিধা হবে, এই হিসেবে আমি কিন্তু আজকের এই ছোট ছোট করে তৈরি করছি এই রেসিপিটা। তো দেখো প্রথমেই কিছুটা হয়ে যেতেই আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর তোমরা এই রেসিপিটা হালকা আঁচে বানাবে, অতিরিক্ত তাপ দেবে না, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, এইগুলো দেওয়ার সুযোগ পাবে না। এখন গাজর পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো এইভাবে জাস্ট দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে দিও। তো এরপর আমি কিন্তু এটা লৌটানোর চেষ্টা করব, হয়েছে কিনা একটু চেক করব। চেক করে যদি হয়ে গেছে সবগুলো নাড়াচাড়া করে নেব। এখন এইভাবে ঠিক হয়ে গেছে। আর কত সুন্দরভাবে আমার এই পিঠেটা লৌটিয়ে যাচ্ছে না, জলখাবারের টিফিনটা যে তৈরি করছি। এইভাবে বন্ধুরা তোমরা যদি একবার ট্রাই করো বাড়িতে, দেখবে অসাধারণ। আর এটা তৈরি করতে এমন কিছু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর তোমরা যদি ঝাল যদি খেতে চাও এখানে ঝাল দেবে কাঁচা লঙ্কা, না হলে গুঁড়ো লঙ্কা। আমার কাছে কাঁচা লঙ্কা সেরকমভাবে ছিল না এই মুহূর্তে, এর জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। এইভাবে খুব অল্প তেলে আর অল্প সময়ে কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায়। আর তোমরা পারলে একবার ট্রাই করো। তো বন্ধুরা আমার যদি এই রেসিপিটা তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে উৎসাহ দিয়ে আমাকে নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে। তো এইভাবে দেখো আমি কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিলাম। আবারও আমি একবার এই বাটারগুলো তাওয়াতে দিয়ে দেব। এখন আবারও আমি সেইভাবে একইভাবে বাটারগুলো তাওয়াতে দিয়ে গোল গোল করে শেপ দিয়ে আমি কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এইগুলো বাচ্চাও যেমন খেতে ভালোবাসবে, বড়রাও খেতে ভালোবাসবে। আর এখানে ক্যাপসিকাম গাজর বাচ্চারা সহজেই খেতে চায় না। তো এই রেসিপিটা এত সুন্দর হয়, এর অজুহাতে কিন্তু প্রত্যেকটা সবজিও এখানে বাচ্চা খেয়ে নেবে।
তো এই কারণে আমি মানে ধৈর্য ধরে এই টিফিনটা বানিয়ে নিলাম। এমন কিছু সময় লাগে না, হাতে গোনা এই রেসিপিটা তৈরি করতে আমার 20 মিনিট সময় লেগেছে। কারণ হাতে সব সবজি কেটে এইগুলো করে উঠতে সব ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমার 20 মিনিটের ভেতরে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পুরো খাওয়া দাওয়ার কাজের কাছে একেবারে চলে গেছি সব রেডি করে। তো তোমরা এইভাবে তাড়াতাড়ি যদি টিফিনটা বানাতে চাও এইভাবেই বানিয়ে ফেলবে। তো যাই হোক, এই হলো আজকের আমার সকাল বিকেলের টিফিনের রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একবার তোমরা ট্রাই করো, এইটুকু অনুরোধ থাকলো। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। এখনকার মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন ভিডিওয়, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। টাটা।